প্রিয় দর্শক, স্বাগতম যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই রনি ভাইকে দিয়ে। রনি ভাই, আজকে আলোচনাটা শুরু করতে চাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের একটি মন্তব্য নিয়ে। তিনি বলেছেন যে দুর্নীতি নিয়ে শুধু সরকারি আমলাদের দিকে আঙুল না তুলে রাজনীতিবিদদের আয়নায় নিজের চেহারা দেখার অনুরোধ তিনি জানিয়েছেন। আপনি তো রাজনীতিবিদ, তো এই বক্তব্যটা কি হয়েছে? বক্তব্য খুবই এবং তিনি আমাদের একটা সাধারণ সম্পাদক হিসেবে যে বক্তব্য দিয়েছেন, এটা তার অনেক দুঃসাহস বলেন, সৎ সাহস বলেন, এটি একটা রেকর্ড হয়ে থাকবে। কিন্তু থাকবে কারণ হলো যে কন্ট্রাস্ট করে। তাই তিনি যে ড্রেসগুলো পরে সে ক্যানালির ব্র্যান্ডের, ডানহিল ব্র্যান্ডের, এক একটা জামার দাম 50,000 60,000 টাকা। ঘড়িগুলো তার হাতে, তার অনেকগুলো ঘড়ি যেগুলো পেপার আসছে, আমি জানিও না, একটা রোলেক্সের দাম নাকি 20 লাখ থেকে শুরু করে 2 কোটি 3 কোটি টাকা পর্যন্ত। তো স্বয়ং কাদের ভাই সম্পর্কে ধরনের পেপার পত্রিকায় আসছে। তো তিনি যদি ওই অবস্থা থেকে বলতে পারেন যে আমি আয়নায় নিজেকে উপস্থাপন করতে চাই অনেস্ট হিসেবে, সেখানে সঙ্গত কারণে তিনি যদি ইন্ডিকেট করে থাকেন মির্জা ফখরুল সাহেবকে, তো মির্জা ফখরুল সাহেবের জামার দাম কত, প্যান্টের দাম কত, ঘড়ির দাম কত, এই তুলনাটা যদি জনগণ, সংবাদপত্র থেকে শুরু করে আমরা সবাই একটা মানে ক্যানভাসে নিয়ে আসি যে আওয়ামী লীগের 10 জন রাজনৈতিক নেতা, তার পোশাকের দাম এত, ফ্ল্যাটের দাম এত, অবস্থা ঘড়ির দাম এত, আর বিএনপির 10 জন নেতা তার এই পোশাক আশাকের দাম কত, এবং তুলনামূলকভাবে তখন আওয়ামী লীগ এবং বিএনপি যারা লোকজন আছে তাদের একটা যে দুর্নীতি, অর্থনীতি এবং তাদের সামাজিক দৈন্যতা এবং সক্ষমতা, এটি এটা বোঝা যাবে। এবং এই সুযোগটা যেহেতু ওবায়দুল কাদের সাহেব করে দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এক আর দ্বিতীয়ত হলো যে আমলা শব্দটা ব্যবহার করা উচিত নয়, যে দুর্নীতির সঙ্গে আমলাতন্ত্রের কোনো যোগাযোগ নাই। অর্থাৎ আমলাতন্ত্র রাষ্ট্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এখন সেটা মিলিটারি ব্যুরোক্রেসি হোক বা সিভিল ব্যুরোক্রেসি হোক, কিন্তু এই সিভিল ব্যুরোক্রেসি বা মিলিটারি ব্যুরোক্রেসির একজন লোক যখনই দুর্নীতি করে, তিনি তখন আমলা থাকেন না, তিনি হয়ে যান দুর্নীতিবাজ। আবার ওই দুর্নীতিবাজ যখন ধর্ষণ করে তখন তিনি হয়ে যান ধর্ষণকারী, তিনি যখন চুরি করেন তখন হয়ে যান চোর, তিনি যদি ডাকাতি করেন হয়ে যান ডাকাত, মানে তার মূল কাজের সঙ্গে। ফলে এই কাজের সঙ্গে রাষ্ট্র এবং আমলাতন্ত্রকে আমাদের এখানে গুলিয়ে ফেলা চলবে না, জড়ানো চলবে না। আমাদের মনে হয় যে আমরা যারা আছি সমাজে, রাজনীতি করি, সিভিল সোসাইটি করি, ইভেন রাজনীতিবিদ, যেই মুহূর্তে একজন রাজনীতিবিদ অন্যায় করছেন তিনি আর পলিটিশিয়ান থাকছেন না, সেই মুহূর্তের মধ্যে ক্রিমিনাল, একজন অপরাধী হয়ে যাচ্ছেন। তো এই জায়গাগুলোকে আলাদা করতে হবে, এবং আলাদা করতে পারলেই কিন্তু আজকের যে একটা ফ্রাস্ট্রেশন চলছে পুরো সমাজের মধ্যে, যে যখনই আপনি পুলিশ বাহিনীকে টার্গেট মানে করা হচ্ছে, বা একজন বেনজির, একজন আসাদের নাম যখন আসছে, সঙ্গে সঙ্গে সেটা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সেটা নিয়ে নিচ্ছে, কিংবা মতিউরের বিষয়টা যখন আসছে তখন সঙ্গে সঙ্গে সেটা কাস্টমস অ্যাসোসিয়েশন নিয়ে নিচ্ছে, এই জিনিসগুলো আলটিমেটলি আমাদের সমাজে নানা রকম সমস্যা সৃষ্টি করছে। তো যখনই আমরা যদি বলতে পারি যে নো, সে কম্পারেটিভ অ্যান্ড কম্পিটিটিভ, কম্পারেটিভ মানে অন্যের সাথে প্রতিযোগিতা করেছে এবং প্রতিযোগিতা করে যোগ্যতা প্রমাণ করে বিসিএস পাস করেছে, দক্ষ বিজ্ঞ হিসাবে অনেকগুলো স্তর পার করে সে সেখানে আসছে, আমরা তাকে ভালো কাজের জন্য মনোনীত করেছি, চুরি করার জন্য। এখন সে চুরি করেছে, কাজে তার চুরির শাস্তি হবে। এখানে আমার আমলার পক্ষে যাওয়ার দরকার কি, রাজনীতিবিদদের পক্ষে যাওয়ার দরকার, কোনো পক্ষের দরকার নেই। ফলে ওবায়দুল কাদের যে বক্তব্য, এটার ভালো মন্দ দুটো দিকই আছে। আসলে আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সব অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট এবং শেয়ার বাজারের 16টি বিও অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। মতিউর রহমান ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। তো ওবায়দুল কাদের সাহেব যে বললেন যে দুর্নীতি নিয়ে শুধু সরকারি আমলাদের দিকে আঙ্গুল তুলে না টাকাতে, তো আসলে এই বক্তব্যটা, আমরা যদি দুর্নীতি করেন সেক্ষেত্রে আঙ্গুল তুলে টাকাতে বা গণমাধ্যমে রিপোর্ট করতে কি সমস্যা? ধন্যবাদ আপনাকে।
দুর্নীতি দুর্নীতি দুর্নীতিবাজ সে যেই হোক, কে কার অবস্থান থেকে এটা করছে দেখতে হবে। আর রাজস্ব কর্মকর্তা মতিউরের যে ব্যাপারটা বললেন, সে দেশ পালিয়েছে কিনা এটা কিন্তু অথেন্টিক বা কোনো ইয়া থেকে পাওয়া যায় নাই। আর এইগুলো করা কিন্তু এখন দুদকের কাজ। দুদক ইতিমধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, এখন তদন্ত হবে, তদন্তে পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। গত এই বেশ কিছুদিন অনেকগুলি বিষয়, দুর্নীতির বিষয় দুদকের কাছে এসছে, বিভিন্ন মিডিয়াতে এসছে, আলোচনা হচ্ছে। আমরা যেটা বলতে চাই, আমরা কি এই পদক্ষেপকে ওয়েলকাম করেছি না? আমরা কি কারো বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে বাধা দিয়েছি, বলেছি এগুলি করা যাবে না? এটা কিন্তু সরকারের একটা পদক্ষেপ। কেন আমাদের নির্বাচন ইশতেহারে বলা হয়েছে দুর্নীতিকে জিরো টলারেন্স পর্যায়ে নিয়ে আসা। শুরু হয়েছে, বড় হোক ছোট হোক দুর্নীতিবাজ, কিন্তু যাই হোক ছোট দুর্নীতিবাজ। এখানে আমরা দেখছি কি, তখনই মানে একটা গ্রুপ বলার চেষ্টা করেন সরকারের ব্যর্থতা, সরকার আমল নিচ্ছেন না, সরকার প্রশ্রয় দিচ্ছেন। সরকার যদি প্রশ্রয় দিত তাহলে কি এগুলো আসতো আলোচনায়? আর সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগ সরকার 16 বছর টানা রাষ্ট্রীয় ক্ষমতায়, সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে, দুর্নীতি কমিশনকে শক্তিশালী করার চেষ্টা করেছে, তাদের পরিধিটা বাড়িয়েছে, তাদেরকে সক্ষমতা বাড়িয়েছে, লোকবল বাড়িয়েছে, তারা যেন সেই কাজগুলি করতে পারে। দেখেন, আমরা বলবো না যে দেশে দুর্নীতি নাই, দেশে জঙ্গি নাই। যেমন আমরা একসময় জঙ্গি ছিল, আমরা পুরোপুরি নির্মূল করতে পারি নাই, বাট আমরা থামাতে পেরেছি। এখনো কোথাও না কোথাও তাদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এই যে দুর্নীতি বা যে ব্যাপারটা আসছে, দেশের যেভাবে যে পর্যায়ে হোক না কেন, সরকারি ভাবে বেসরকারি ভাবে যেখানে হোক না কেন, এটা কিন্তু সরকারের দায়িত্ব, রাজনৈতিক দলের একটা দায়িত্ব, সামাজিক ভাবে আজকাল প্রতিহত করার একটা দায়িত্ব এসছে। কারণ এতে সমষ্টিগত লোক সুবিধা ভোগ করে, অনেক অসুবিধা ভোগ করে। এই উদ্যোগটাকে স্বাগত জানানো দরকার। আসলে এখানে কোনো ব্যক্তি বিশেষে এটা কিন্তু বিষয় না। রনি ভাই তো একজনকে ব্যক্তিগত বলার চেষ্টা করেছেন, আমি মনে করি বিষয়টা তা, উনি কিন্তু একটা দায়িত্বের পদ থেকে কথাটা বলেছেন যে আপনারা এই উদ্যোগগুলিকে স্বাগত জানানোর চেষ্টা করেন। আমরা কিন্তু দেখেছি আওয়ামী লীগ সরকারের আগে অনেকগুলি সরকার ছিল, দুর্নীতির কারণে কিন্তু সরকারের অনেক কিছু দাঁড়াতে পারে নাই। আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা সেই অবস্থাতে নাই, যদিও অনেক বলার চেষ্টা করেন আমাদের বাজেট এবার একটু কম হয়েছে, তাই বলে এমন না যে বাজেট দাঁড়াতে পারবে না, হয়তো 1 বছরে বাজার দাঁড়াবেও। অনেকে বলেন ব্যাংকে টাকা নাই, অনেকে বলেন ডলার নাই, কোনো একটা ইম্পোর্ট কি আটকে আছে, হয়তো সীমিতকরণ করা হয়েছে, বা যেসব পণ্য না আনলে হয় সেগুলি করা হয়েছে। সব জায়গাতে রেস্ট্রিকশন থাকা উচিত, সেটা করা হয়েছে। বাংলাদেশে এখন 30,000 কোটি টাকার ফলমূল আসবে, এটা নিশ্চয়ই হওয়া ঠিক না, কারণ দেশে হবে তো অনেক ফলমূল তৈরি হচ্ছে, মানে উৎপাদন হচ্ছে। বিষয়গুলি সেন্সর করা দরকার, হয়তো সরকার সেদিকে চেষ্টা করছেন। আর লক্ষ্য করে দেখবেন, আপনার মনে হয় 2020 সালে করোনার আগে সরকার একটা উদ্যোগ নিয়েছিল, এবং এখানে তো অনেকে আওয়ামী লীগ নেতা ছিলেন। সরকারের থেকে সরকারের নেতা কর্মীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া খুব কঠিন বিষয় না, গিয়েছিলেন, অনেক কায়নের আওতায় এনেছিলেন। এবং লক্ষ্য করে দেখবেন, এই দুদকের বারিন্দায় সিঁড়িতে কিন্তু অনেক আওয়ামী লীগ নেতাকে পাওয়া যায়, অনেক সরকারি কর্মকর্তাকে পাওয়া যায়, তাদের নিউজ হয় না। হ্যাঁ, অনেক অন্যান্য দলের নেতাদেরকে পাওয়া যাচ্ছে। তার মানে কি, দুদকের এই কার্যক্রমটা, যেমন এই রাজস্ব কর্ম মতিউরের বিষয়টা, মতিউরের ব্যাপারে তদন্তের সিদ্ধান্ত নেয় 4 জুন, কিন্তু মতিউরের যে কি ছাগল কাণ্ড, এটা কিন্তু পত্রিকা আসে 12 তারিখ। তাহলে কি দুদক 12 তারিখের পর দুদক সিদ্ধান্ত 4 তারিখে সিদ্ধান্ত নিয়েছে। তো অনেকগুলি নিচ্ছে, অনেকগুলি তো মিডিয়াতে আসে নাই, কিন্তু প্রক্রিয়াটা কিন্তু আছে। আমরা যে অবস্থানে আছি না কেন, এগুলো স্বাগত জানানো দরকার, সরকারকে দুদককে সহযোগিতা করা দরকার। কারণ এটা কিন্তু একটা মেসেজও যে এগুলি করে কেউ পার পাবে না। সরকারের অনেক উচ্চ পদস্থ চেয়ার অনেকে বসেন, বুঝতে হবে তার এই চেয়ার একটা লিমিটেশন আছে।
59 বছর পর তার কিন্তু এই পদটা থাকবে না, এবং আমরা তাই দেখছি। কিন্তু এরপরে ওনারা এক সময় চেয়ারে ছিলেন, গরম গরম ছিলেন, অনেক কিছু করেছেন, কেউ বাধা দেয় না, আটকায় নাই, করে দিয়েছে। এখন কিন্তু স্বচ্ছতার প্রশ্ন হচ্ছে, উনি ওই চেয়ারে থেকে এটা পারেন কিনা, করেছেন ঠিক হয়েছে কিনা, এইসব কোশ্চেন কিন্তু আসছে। আমি মনে করি এটা একটা মেসেজ পরবর্তী জেনারেশনের জন্য, আপনারা যে চেয়ারে বসবেন, বা আমরা টক শো তো দেখেছি, চেয়ারে বসে যে কাজগুলি করেন না, চেয়ারে যাওয়ার পর টক শোতে এসে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেন, এইটা করা দরকার ছিল, ওটা করা দরকার ছিল, তাই না? তা আপনি তো চেয়ারে ছিলেন, চেষ্টা করতেন, আর না পারলে পদত্যাগ করতেন, যে আমি পারি না, চলে যাব। এটাও মাথায় রাখতে হবে। রবি ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কিছুদিন আগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তারপর হচ্ছে এখন ডক্টর মতিউর রহমান, তাদের বিষয়গুলি আসছে, তারা দুর্নীতি করেছেন, অনেক সম্পদের পাহাড় করেছেন। তো এগুলি দেখাশোনার জন্য বা তথ্য দেওয়ার জন্য তো আর্থিক গোয়েন্দা একটা ইউনিট রয়েছে, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তো আসলে তারা মানে এগুলি যখন সংবাদ মাধ্যমে প্রকাশ হয় তখন তারা বেশ সরব হয়ে ওঠেন, তথ্য দেন, কিন্তু আগে আসলে তাদের কাজটা কি, তারা কেন আগে ভাগে সরব হতে পারেন না বা তথ্য দিতে পারেন না? প্রথমত হলো যে এই কালচারটা গড়ে ওঠেনি আমাদের দেশে। যেটা হচ্ছে, আপনি যদি 3টে বিড়ালের আপনি আবিধানিক অর্থ খোঁজেন, একটা হলো কালো বিড়াল, আরেকটা হলো হুলো বিড়াল, আরেকটা হলো থলের বিড়াল। তো কালো বিড়ালটা রহস্যজনক এবং যাকে বলা হয় পাপিষ্ঠ, জিন ভূতের সঙ্গে কালো বিড়ালের সম্পর্ক আছে, এবং এটা অলক্ষণে। তা আমাদের এই সমাজে এইরকম যারা রিটায়ার্ড করার পরে যাদের বিরুদ্ধে অভিযোগ আসে, তাদেরকে সাধারণত কালো বিড়াল হিসেবে অভিযুক্ত করা হয়। কালো বিড়ালের উপরে সবাই অত্যাচার করতে পারে, সবকিছু করতে পারে, এটা আমাদের দেশের কালচার। আর হুলো বিড়াল যেগুলো আছে, এগুলো খুব বজ্জাত প্রকৃতির, ক্ষমতা আছে, সারাদিন ম্যাও ম্যাও করে, আর যাকে ইচ্ছা তাকে কামড় দিতে যায়। এগুলো অনেকটা বন্য প্রকৃতির। এবং কোনো গৃহকর্তা, বাড়ির পোলাপান, মোরগ মুরগি, কেউ এদের সাথে ঝামেলা করতে চায় না। এরা করে কি, আক্রমণ করে একটা মুরগি চুরি করে নিয়ে বনে চলে যায়, ঘোরাফেরা ইসের মতো হয়ে যায়। তো দুর্নীতিবাজদের যে অংশটি ক্ষমতায় থাকে, ক্ষমতা থেকে চেয়ারে থাকে, এদেরকে আপনি হুলো বিড়ালের সঙ্গে তুলনা করতে পারেন। এবং সে যে কাজী আবুল কাশেমের সেই যে বিখ্যাত টেলিফোন কবিতা, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাই, বলো বলো বলো, মানে সেই হুলো বিড়ালের মতো। হুলো বিড়াল ইঁদুর ধরবে, এই জন্য ইঁদুরকে টেলিফোন করে বলতেছে তুমি কি বাড়ি আছো কিনা, তো তুমি যদি বাড়ি থাকো তাহলে আমি আসবো। তাহলে ইঁদুর তার বাড়িতে থাকবে না। এখন ক্ষমতায় যখন থাকে একজন মানুষ এবং দুর্নীতি করে, তখন তাকে নিয়ে সেই যে ক্রিং ক্রিং টেলিফোনের মতো ওইরকম একটা ইঁদুর, র্যাট অ্যান্ড ক্যাট খেলা হয় আমাদের বাংলাদেশে। আর আরেকটা যেটা আছে সেটা হলো থলের বিড়াল। মানে আমাদের গ্রামে যারা মানুষ হয়েছে, আপনি দেখবেন কিছু বিড়াল আছে চোর, ভীষণ রকম চোর, এই দুধ চুরি করবে, তারপরে সে মাছের কাঁটা চুরি করবে, আর ভীষণ রকম বেহায়া। আপনি তাকে লাঠি দিয়ে 10 বার পিটাবেন, কিন্তু ওর লজ্জা শরম নাই, ও আবার সেই ঠিক সেম কাজটা করবে, আবার ম্যাও 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 করে আপনার পাশে এসে বসবে, বসে আপনার ঠিক খাবার প্লেট থেকে মাছের টুকরাটা নিয়ে আবার দূরে চলে যাবে। তো এরকম বিরক্তিকর বিড়ালকে আমাদের গ্রাম অঞ্চলে করে কি লোকজন বস্তার মধ্যে ভরে বহু দূরে ফেলে দিয়ে আসে, থলের বিড়াল। তা আমাদের এই সমাজে কালো বিড়াল, হুলো বিড়াল যাদেরকে ধরা যায় না, আর এরকম বস্তায় ভরার মতো অসংখ্য বিড়াল আছে যারা বেহায়া প্রকৃতির, চোর, এবং খুবই রকম রাষ্ট্রের জন্য, দেশের জন্য খুবই ক্ষতিকর। এবং তারা 20 টাকা থেকে শুরু করে 20,000 কোটি টাকা, ডাজ নট ম্যাটার, ঘুষ হইলেই কোনো কথা নাই। এবং এই ঘুষ পাওয়ার জন্য তারা যে কোনো মানুষের খুন করতে পারে, আর ওই ঘুষের রাস্তা ক্লিয়ার করার জন্য তারা যে কোনো মানুষের পা চাটতে পারে। এই 3টা শ্রেণী আমাদের এই দুর্নীতিবাজদের মধ্যে আপনি তুলনা করতে পারেন রূপকর্তা। এখন এরা বিভিন্ন পেশায় আছে, রাজনীতিতে আছে, অর্থনীতিতে আছে, সব জায়গাতে আছে। তো এই কারণে কি হচ্ছে যে এই আমরা মানে যতক্ষণ না পর্যন্ত এই বিড়ালদের মানে দুর্নীতিবাজদের শ্রেণী বিন্যাস করতে না পারবো, এবং আমাদের মধ্যে একটা টার্গেট থাকবে যে আমরা সবসময় কালো বিড়াল ধরবো না, আমরা 2-4টা হুলো বিড়াল ধরবো। হুলো বিড়াল না ধরা পর্যন্ত আলটিমেটলি কিন্তু আপনি যে সিস্টেমটার কথা বলছেন সেই সিস্টেমটা হবে না। একজন মানুষ রিটায়ার্ড করার পরে তাকে সেইভাবে কথাবার্তা বললাম, আবার দেখা গেল যে ঠিক আছে হুলো বিড়াল আছে, মতিউরের কথাই চিন্তা করেন, তার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, কিন্তু বেচার একটা মাইনকেট সিপার মধ্যে পড়ে গেছে। তো এমন একটা মাইনকেট সিপার যখন সে পড়ে গেছে, কোথা থেকে একটা ছাগল আসলো, অভিজাত একটা গরু আসলো,
তারপরে তার আবার একটা ছেলে আসলে, সব মিলিয়ে কেমন যেন একটা ভেবাচাকার মতো অবস্থা। এখন ওই অবস্থায় আমি পড়লে বা কাউসার ভাই পড়লে বা আপনি যদি পড়তেন, আমাদের অবস্থা কিন্তু মতিউর রশিদে খুব বেশি একটা ভালো অবস্থা হতো না আর কি। তো যাই হোক, এটা খুব আমি মনে করি না ইটস নট দ্য সাকসেস রেশিও। সাকসেস রেশিও হলো আমরা এই সমাজের অনেক লোককে চিনি, আমাদের চোখের সামনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদের চেয়ার আছে, পদ আছে, পদবী আছে, এবং আমরা টু দি পয়েন্টে জানি যে এই লোকটা বেনজির চেয়ে বেশি অন্যায় করেছে, এই লোকটা আসাদ মিয়ার চেয়ে বেশি অন্যায় করেছে, এই লোকটা মতিউরের আব্বা, মতিউর তার কাছে শিশু, অথচ আমরা তার সামনে কথা বলতে পারছি না। দিস ইজ দ্য সিস্টেমেটিক ডিসঅর্ডার। এখন সেই সিস্টেমেটিক ডিসঅর্ডারটাকে দূর করার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার, যে শক্তি দরকার, যে সামর্থ্য দরকার, এটা যারা এখন দেশ চালাচ্ছেন এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। এখন তারা অনেক কথা বলতে পারেন, ঘুরিয়ে ফিরে যা কিছু বলতে পারেন, কিন্তু দেশটা তো চালাচ্ছে আসলে রাজনীতিবিদরা। এখন তলে তলে হয়তো পুলিশ আপনার জন্য সিল পিটিয়ে দিয়েছে, এখন পুলিশ মনে মনে চিন্তা করে যে আরে সে এমপিগিরি করছে, উপজেলা চেয়ারম্যানই করছে, ও আমার সঙ্গে এত বেয়াদবি দেখায় কি করে, ওরে তো আমি কালকে সিল পিটিয়ে এমপি বানিয়ে দিলাম। তো এটা আপনার সঙ্গে একটা সাইকোলজিক্যাল দূরত্ব থাকতে পারে, কিন্তু যখন আপনি চেয়ারে বসতেছেন, আপনি তো চেয়ারম্যান, আপনি তো সংসদ সদস্য বা আপনি মন্ত্রী, এই সাইকোলজিক্যাল জায়গাগুলো থেকে বের হয়ে এসে সত্যিকার অর্থে যেটিকে বলা হয় পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড পলিটিক্যাল অনেস্টি, পলিটিক্যাল কমিটমেন্ট অ্যান্ড ন্যাচারাল লিডারশিপ উইথ মিলিটারি ডিপ্লোম্যাসি। মিলিটারি ডিপ্লোম্যাসি হলো যে, মানে আমরা অনেক সময় কথা বলি না যে ম্যাগাজিন অ্যান্ড বুলেটিন, দুটো শব্দ কিন্তু আমরা ব্যবহার করি ইংরেজিতে। খুব বড় করে যখন আপনি একটা কিছু বের করবেন, এটা ম্যাগাজিন, মানে যে গুলি, অনেকগুলো গুলি একসাথে যখন থাকে ওটাকে বলা হয় ম্যাগাজিন বন্দুকের ক্ষেত্রে। আর যখন বুলেটিন বলা হয় ডাইরেক্ট শুট, সাথে সাথে। তখন রাজনীতিবিদদের মধ্যে যখন মিলিটারি জিনিয়াসনেস থাকে, তখন সে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, একেবারে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এখন বাংলাদেশে একটা ট্রেন্ড চলছে, হুলো বিড়াল ধরার একটা সুযোগ প্রকৃতি করে দিয়েছে রাজনীতিবিদদেরকে। অন্য সময় হলে হয়তো এই সরকার সেটা পারতো না, কিন্তু এখন যে প্রকৃতি তাদেরকে সুযোগ করে দিয়েছে, সে যদি বলে আমি 10টা হুলো বিড়ালকে মানে এই মুহূর্তে আমি শিকার করব, একেবারে থলের মধ্যে ভরে নিয়ে শুধু বস্তাবন্দি করে দেব, এটা সরকারের জন্য ওয়ান্টুর বিষয়। আল্লাহ হ্যাজ গিভেন দেম এ অপরচুনিটি। এখন সেই অপরচুনিটি তারা গ্রহণ করে কয়টা হুলো বিড়াল ধরবেন আর জাতিকে একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা উপহার দিবেন, নাকি আগের মতোই হুলো বিড়ালদেরকে ভয় পাবেন এবং ভয়ে তাদের হাতে মুরগি মশলা সব ছেড়ে দিবেন, এবং তারা যখন রিটায়ার্ড করবে তখন এই যে বিভিন্ন জায়গায় ছাগল কাণ্ডের মধ্যে পড়ে বা অন্য কোনো একটা কাণ্ডের মধ্যে পড়ে তারা যখন কালো বিড়াল হয়ে যাবেন, অমনি তাদের উপর ঝাঁপিয়ে পড়বেন। এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমরা ডক্টর মতিউরের প্রথম স্ত্রী রায়পুরার উপজেলা চেয়ারম্যান, তিনি সরকারি বিশেষ শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন। তো আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে ওনার সেখানে নরসিংদীতে আপনার রিসোর্ট ছিল, সেখানে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামও করেছেন। তাহলে আমরা কি বলতে পারি যে আওয়ামী লীগের ছত্রছায়ায় এসব দুর্নীতি হচ্ছে বা দুর্নীতিবাজরা বেড়ে উঠছে? এখন আমি যদি ব্যক্তিগত কোনো দুর্নীতি করি, সেটাকে আমার দলের অ্যাকাউন্টে যাবে না, কিন্তু সেখানে তো উনি তো চাকরিজীবী ছিলেন, সরকারি চাকরি ছেড়ে আপনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায়। একজন লোক রায়পুরাতে কি সরকারি চাকরি ছেড়ে দিয়ে নির্বাচন করতেই পারেন, তাই না? সেটা করেছেন না? রায়পুরাতে কি কোনো নেতা ছিল না যে নির্বাচন করে? ওনার সাথে 6 জন প্রার্থী ছিলেন, তারা সম্মান দেখিয়ে তারা প্রার্থীরা প্রত্যাহার করেছিলেন। আমি ঠিক আপনি যেটা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ শেল্টার দেয় না। দেখেন, চ্যুতি বিচ্যুতি অনেক কিছু আছে এবং অল্প সময় তো সবকিছু বেরিয়ে আসছে। হ্যাঁ, হয়তোবা আমাদের এলাকায় এটা দায়িত্ব অ্যাকশন নিতে হবে। তাহলে কি এটা আপনি কি ব্যক্তির উপর দায় চাপাচ্ছেন? অবশ্যই এটা কোনো দলীয় সিদ্ধান্ত না, তো যে তাকে আনো, তাকে নমিনেশন দাও, তাকে পাশ করা দলীয় সিদ্ধান্ত নয়। কেউ কেউ তো করতে পারছেন, তো এটা তো দলের জন্য দীর্ঘমেয়াদী কোনো ভালো সুফল বয়ে আনবে না। ইতিমধ্যে আমরা সেটা বুঝতে পারছি এবং এগুলো আমাদের দলেরও ভাববার সময় এসছে। বিশেষ করে আজকে রাজস্ব কর্মকর্তা মতিউরের, আপনি বারবার বলছেন ডক্টরেট, আমি জানি না সে ডক্টরেট করতে নিয়েছে না, উনি লিখেছেন ডক্টর লিখেছেন। হ্যাঁ, এখন অনেকের এটা একটা ডিগ্রি, এটা নিয়ে আলোচনা করতে চাই না, তাই না? সরকারি ক্ষমতা একটা বাতিক হয়ে গেছে এটা। যাই হোক,
তা আমি মনে করি যে এই তার ব্যাপারটাও তার যে কি বলে মতিউরের যে বিষয়গুলো, এইটা তো আর আমরা কাজে নিতে পারি না, তার দায়িত্বটা তাকে নিতে হবে। এবং বারবারই বলছিলেন মতিউরকে তো এখনই ইন সার্ভিস, সেখানে সার্ভিসে আছে, তাই না? এবং আমি আগেও বলেছি, পত্রিকা এসছে 12 তারিখ, দুদক কিন্তু তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে 4 জুন। এই প্রক্রিয়াটা সরকার কিন্তু, বা দুদক যে কাজটা করছে, এটা সাইজেই যাচ্ছে, এটাকে ওয়েলকাম করা উচিত। আমি তো বলেছি দুর্নীতি নির্মূল করা যাবে না, বাট এটা যেন, কারণ আমরা যেন সব পর্যায়ে এটাকে কমাতে পারি, এটা রেস্টেও ধরতে পারি, সেই ব্যাপারে সবার উদ্যোগী হওয়া দরকার। আমি মনে করি আমার দল, আমার সরকার এই ব্যাপারে যথেষ্ট, সে যেই হোক। ইতিমধ্যে আমরা এটা প্রমাণ পেয়েছি, কাউকে কিন্তু ছাড় দেওয়া হয়নি। এবং আমি মনে করি এটার মেসেজ, এই মেসেজটা গেলে অনেক হয়তো এই পত্রিকা সরে আসবে। আজকে তাদের টাকা পয়সা, বিশেষ করে ওনাদের যে কি বলে নৈতিক স্খলন হয়েছে, ভাবমূর্তির যে হয়েছে, এটা তো একটা বড় ব্যাপার। কারণ তারও তো একটা জেনারেশন আছে, ছেলে মেয়ে আছে, পরবর্তী জেনারেশন আছে, এটা তো দীর্ঘদিন লেখা থাকবে বিষয়টা, তাই না? সে যেমন সর্বোচ্চ পদে ছিল এবং এটার জন্য তার যে স্খলন হয়েছে, এটা তো সবাই জানবে। এটা বিবেচনা করা উচিত, কারণ এইসব পদে কিন্তু সবাই যেতে পারে না। দেশে 17 কোটি লোক, 53 বছরে আইজি ছিল কয়জন? খুব কম না? তো এটা বুঝতে হবে তারা এগুলি কি করে করেন। এখন যেগুলি বেরোচ্ছে, পাসপোর্ট নিয়ে কথা বেরোচ্ছে, এটা তো চিন্তাই করা যায় না। এটা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান কি করে পাসপোর্টে কেলেঙ্কারি করেন? তার মানে কি? তার ব্যক্তিগত সিদ্ধান্তে এগুলি করেছেন, এই দায়িত্ব সরকার নেবে না, ওই ডিপার্টমেন্ট নেবে না। বাট সরকার উদ্যোগ, এবং একটা পর একটা বেরোচ্ছে, এগুলো বড় কথা। তার মানে তদন্ত হচ্ছে, এগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। এটাকে আমাদের সবার স্বাগতম জানানো উচিত, যেন এই প্রক্রিয়াটা চলুক। আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি খানিক পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে। ফিরছি আলোচনা, যাচ্ছি রনি ভাইয়ের কাছে। রনি ভাই, আপনার কাছে একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা চাকরিতে কিংবা দুর্নীতি করে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন, সেই সম্পদটা কি যেভাবে আপনার আস্তে আস্তে বের হয়ে আসছে, সেটা কি দেশে থাকা রাখাটা কি নিরাপদ, নাকি কানাডা বেগমপাড়া সম্পদ থাকা নিরাপদ? না, এখানে দুর্নীতিবাজের দুটো গ্রুপ, হ্যাঁ দুটো গ্রুপ, যারা খুব নিজেদেরকে মনে করেছিল যে আমরা এবং আওয়ামী লীগ এর মধ্যে একটা আম দুধের সম্পর্ক, আমাদের ছাড়া আওয়ামী লীগ চলবে না, আর মানে আমাদেরকে বাদ দিয়ে দেশ চলবে না। এরা তাদের দুর্নীতির একটা বিরাট অংশ জায়গা জমি সহায় সম্পত্তি শিল্প কলকারখানাতে এখানে করেছেন। আর যারা বহিরাগত, মানে আওয়ামী লীগের সঙ্গে যাদের তেমন কোনো সম্পর্ক নেই, একটা সুযোগ পেয়েছে, একটা পদ পদবি পেয়েছে, তারা কিন্তু কানাডা থেকে শুরু করে সব জায়গাতে বেগমপাড়াতে এই কাজগুলো করেছে। এখন দুটোই কিন্তু অর্থনীতির জন্য সমানভাবে বিষবাষ্প ধরুন। এখন বাংলাদেশে যদি কেউ 1000 কোটি টাকার জায়গা জমি সম্পত্তি কিনে থাকে, এখন এই যে এই সময়টাতে কি হচ্ছে, এগুলো সব বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। বাজেয়াপ্ত হওয়ার পরে ওই যে টোটাল যে সম্পত্তিটা, ধরেন 1000 কোটি টাকা, এটা যদি 100 জন জেনুইন ব্যবসায়ীদের হাতে থাকতো, তো নর্মাল ইকোনমিক্সের সূত্র অনুযায়ী এটা 10 টাইমস টার্নওভার হতো। ফলে জাতীয় ইকোনমিকে এটা মানে অনেক পর্যায়ে নিয়ে যেত। তো এইভাবে ধরেন সব মিলিয়ে দুর্নীতিবাজরা 10 লক্ষ কোটি টাকা 2009 থেকে এই পর্যন্ত দেশের বাইরে পাচার করেছে অথবা দুর্নীতি করেছে, এইরকম একটা রাফ হিসাব করা হয়। তো 10 লক্ষ কোটি টাকা যদি পাচার হয়ে থাকে, এর মধ্যে যদি 4 লক্ষ কোটি টাকা খেলাফি ঋণ হয়ে থাকে, আবার এদের দুর্নীতির কারণে দেখা গেছে যারা জেনুইন ব্যবসায়ী, এরকম অসংখ্য জেনুইন ব্যবসায়ী, কয়েক হাজার কোটি টাকার প্রকল্প কিন্তু নষ্ট হয়ে গেছে। তো অ্যাজ এ হোল, সে দেশি টাকা রাখুক আর বিদেশে টাকা রাখুক, এটা আমাদের অর্থনীতিতে কোনো কাজে আসেনি। এখন সে গ্রামে একটা সুন্দর বাড়ি করেছে, এখন তাকে জেলে নিয়ে গেছে, সেই বাড়িতে তদারক করার মতো অবস্থা নেই, ওখানে ইট বালু সিমেন্ট থেকে শুরু করে অল ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে সেখানে। তো এই সব মিলিয়ে দুর্নীতিটা আমি মনে করি একটা জাতির জন্য ক্যান্সার, এবং যে জাতির ঘাড়ে দুর্নীতির বোঝা থাকে তাদেরকে কেউ ভদ্র জাতি বলে না, অভদ্র জাতি বলে।
তারপরে যে ব্যক্তির আপনি দেখবেন যে যারাই দুর্নীতি করছে দেখবেন যে সবার মধ্যে একটা ইনফেরিয়ার কমপ্লেক্স ছিল এবং তারা ওই যে পরিবার থেকে এসছে, যে পরিবেশে মানুষ হয়েছে, সবসময় তাদের মধ্যে কতগুলো চাহিদা ছিল, না পাওয়ার বেদনা ছিল, সমাজ কর্তৃক নিগৃহীত হওয়ার, অপমানিত, লাঞ্ছিত হওয়ার কতগুলো বিষয় ছিল। পরিবার পরিজন কর্তৃক ডিসরেসপেক্ট, মানে উইদিন দ্য ফ্যামিলি তাদের স্ত্রী বলেন, পিতামাতা বলেন, ভাই বলেন, তাদের কারোর সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না, খোঁজ নিয়ে দেখেন। তো অনেকগুলো মিলিয়ে এই লোকগুলো দুর্নীতির মধ্যে তারা কি করেছে, আনন্দ খুঁজে পেয়েছে। তো সে দুর্নীতিতে অঢেল টাকা পেয়েছে, টাকার কারণে সে দ্বিতীয় যে সে নারীতে আসক্ত হয়েছে, অর্থাৎ ইন্দ্রিয়জাত যে তার যে বিলাসিতা সেটা হতে হয়েছে। এরপর সে মাদকে গিয়েছে, সে মদ খেয়েছে, এরপর সে দামি একটা ঘড়ি পরেছে, বিদেশে গিয়েছে, এরকম ভাবে তার পুরো জীবনটাকে সে বিকৃত বানিয়ে ফেলেছে। এবং বিকৃত বানানোর ফলে কি হচ্ছে, টোটাল সমাজ একটা বিকৃত কালচার এসে গেছে। আপনি চিন্তা করুন, এই যে ছাগলের বিষয়টি যে আসলো, আমরা তো কখনো, আমি ভারতে একবার গিয়ে দেখলাম যে ছাগলটা 15 লক্ষ টাকা এবার বিক্রি হলো। বিশ্বাস করেন, আপনি দিল্লিতে এই কুরবানির দিন সকালবেলা দিল্লি জামে মসজিদের পাশে এইরকম একটা ছাগল, তারপরে ছাগল বলে এগুলোকে, আপনি ভারতীয় রুপির মধ্যে আমার কাছে মনে হচ্ছে না যে 30 থেকে 35,000 রুপির চেয়ে বেশি এটার মূল্য হতে পারে। আমি এখানে গ্যারান্টি মানে আমি ওই যে নিজামুদ্দিন আউলিয়ার মাজারের সামনে এবং দিল্লির যে জামে মসজিদ সম্রাট শাহজাহান করে গেছেন, ওই মসজিদের সামনে এইরকম ছাগল সারা বছর দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করে। গিয়ে দেখেন 30-35,000 টাকার বেশি পাচ্ছে না। এখন এই ছাগলের গায়ে বলে দিচ্ছে এটা ভিয়েট ছাগল। এই গরু এটা হলো উচ্চ বংশজাত গরু। এখন যে বলতেছে তার যে শিক্ষা দীক্ষা, যদি আজকে প্রফেসর আহমেদ শরীফ জীবিত থাকতেন এবং তার হাতে একটা ব্যাত দেওয়া হতো, এই মানে ব্যাত মেরে সারা শরীর লাল করে দেওয়া হতো। এর কারণ হলো পশুর মধ্যে কখনো জিনোম ফ্রিকুয়েন্সিতে, পশুর মধ্যে কখনো 1000 বছর চেষ্টা করে একটা পশুকে সভ্য বানাতে পারবেন না। পশু সবসময় অসভ্য হয়, ফলে পশুর কোনো বংশমর্যাদা হয় না। বংশ যেটা, এটা কেবলমাত্র ফর হিউম্যান বিংস। আপনি ভালো কাজ করলেন, আপনার সন্তান আরো ভালো করবে, আপনি মন্দ কাজ করলেন, আপনার সন্তান আরো মন্দ কাজ করবেন। এইভাবে উচ্চ বংশ বা নিম্ন বংশ, চোরের বংশ তৈরি হয়ে যায়। তা আমাদের এই সমাজে এই যে দেখেন, উচ্চ বংশজাত গরু, V8 গরু, গরুর 100 বছরের আছে, আর পাবলিক কোনো রকম গবেষণা না করে, চিন্তা ভাবনা না করে সেটা বিশ্বাস করতেছে। এবং সেই উচ্চ বংশজাত গরু 1 কোটি টাকা দিয়ে কেনার জন্য এই আমাদের মানে মানে মানুষ, যাদের মাথা ভর্তি কাউডান, এই মানুষগুলো সেখানে চলে যাচ্ছে। তো আমাদের সমাজের বুদ্ধিজীবীরা গেল কই, আমাদের সমাজের ভাষা বিশেষজ্ঞরা গেল কই, বিজ্ঞানীরা গেল কই, সমাজ বিজ্ঞানীরা গেল কই? তারা কেন এই বক্তব্য যখন টেলিভিশনে আসলো তখনও যদি বলতো যে উচ্চ বংশে পশু কখনো উচ্চ বংশে না, কোনো শুয়োর, কোনো হায়না, কোনো শকুন লক্ষ বছরের ইতিহাসে, মানুষের আগে তো এগুলো তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোটি বছরে কি শকুনের কোনো চরিত্র পরিবর্তন হয়েছে? যে শকুন 1 কোটি বছর যাবৎ মরা গরু না পেয়ে এখন সে তাজা হরিণ খাওয়া শুরু করেছে, আপনি দেখতে পাবেন না। ও বসে থাকে, সারাক্ষণ বসে থাকবে যে কখন হরিণটা মরবে, তার আগে সে খাবে না। প্রকৃতির শিক্ষা তার, কোনো অন্য বৎ প্রাণীর। এই যে সমাজের একটা বিকৃত কালচার শুরু হয়ে গেছে, এবং সেই বিকৃত কালচার দ্বারা যখন অ্যাজ এ হিউম্যান বিং আমি মানুষ প্রভাবিত হচ্ছি, তখন আর আমি মানুষ থাকছি না, আমি পশু হয়ে যাচ্ছি, পাশবিক হয়ে যাচ্ছি, কীট হয়ে যাচ্ছি, পতঙ্গ হয়ে যাচ্ছি, কখনো রাসেল ভাইপার সাপ হয়ে যাচ্ছি, কখনো গোকরা সাপ হয়ে যাচ্ছি। তো এই যে সারা বাংলাদেশে মানে একটা অনৈতিক প্রতিযোগিতা, এবং যেভাবে দুর্নীতি, এই দুর্নীতিটা আমি অনেকগুলো দেখেছি। একটা সময় এবার যেমন করোনা হলো, মানে করোনাকে এই গত 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে ছোঁয়াচে ভাইরাস বলা হতো, যে একজন একটু হাসি কাশি দিল্লি করোনা হয়ে যাবে। কিন্তু এর চাইতেও যক্ষা, তারপরে শেষে গুটি বসন্ত, এগুলো খুব একসময় ভাইরাস ছিল। তারপর শেষে যে একটা হার্ট ফুটো করে দিত, আমরা এই মুহূর্তে সেই রোগটার কথা মনে হচ্ছে না, বহু বছর, হাজার হাজার বছর পৃথিবীকে ভোগাচ্ছে। সুলতান সুলেমানের জামানাতে পৃথিবীর 3/2 লোক মারা গিয়েছিল ওই রোগটাতে। এখন ওই রোগগুলো বা করোনার মতো যেগুলো মহামারী আকারে ছড়িয়ে পড়ে, ঠিক তার চেয়েও বেশি মহামারী আকারে দুর্নীতি এখন ছড়িয়ে পড়েছে। এখন আপনি চিন্তা করেন,
এই যে একজন পাগলা মারা গেল, শাহজাহান মারা গেল, জল্লাদ, সে একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছে এবং তারপর মারা গেল। মারা যাওয়ার কয়েকদিন আগে আরো কয়েকটা অল্প বয়সী মেয়ে সাথে তার সাথে বেশ আমরা ভাইরাল আকারে দেখেছি। এই মেয়েদের বাপ মা বা আমরা সমাজ কিন্তু এই জল্লাদকে ফিরেই নাই। এই যে সমাজ কিন্তু বিকৃত অবস্থা হয়ে গেছে। তো এখন এরকম সমাজে অনেক কিছু এই সমাজে হচ্ছে যেগুলো নিয়ে আলোচনা করা বা মানে এই মানে যাকে এগুলো নিয়ে গবেষণা করা বা এগুলোর মানে বিরুদ্ধে সায়েন্টিফিক ওয়েতে, মানবিক ওয়েতে, বৈজ্ঞানিক ওয়েতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। কাউসার ভাই, আমরা একটু সাবেক আইজি বেনজির আহমেদের বিষয়ে বলতে চাই। সেটা হচ্ছে দ্বিতীয় দফায় দুদক তাদের তলব করেছিল, কিন্তু তাদের দ্বারা সাড়া দেননি এবং সময়েরও কোনো আবেদন করেননি। তো এই যে পুলিশ লিখিত বক্তব্য দিয়েছেন। আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে যে সরকার তো জিরো টলারেন্স নীতিতে অটল বলছে দুর্নীতির বিষয়ে। তো বেনজির সাহেবরা যখন দেশ ছেড়ে চলে যান তখন তাদেরকে কেন যেতে দেওয়া হলো বা কেন মানে তাদেরকে সুযোগ করে দেওয়া হলো? না, বেনজির সাহেব যখন যান তখন কি ওনার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা ছিল? নিষেধাজ্ঞা ছিল না, কিন্তু বা সরকারের কি কোনো দায়িত্ব কাউকে যেতে দেওয়া না যেতে দেওয়ার অবস্থা কি হয়েছে? বুঝতে হবে বিষয়টা। আপনি তো সরকার উপর চাপিয়ে দিচ্ছেন। যেমন এখন বেনজির সাহেবের যে বিষয়টা, উনি ওনার সময় এক্সটেনশন করেছেন, আসেন নাই, উনি লিখিত জবাব দিয়েছেন। এখন কিন্তু দুদক মামলা করবে এবং এই মামলাটা যদি কন্টেস্ট না করেন তাহলে ওনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা একতরফাভাবে প্রমাণিত হবে এবং ওনার যে সয় সম্পত্তি আছে এটা সরকারের দখলে চলে যাবে এবং যে দ্বারাই মামলা সেই দ্বারাই ওনার একটা শাস্তি হবে। তো এখানে আপনি যে কোশ্চেনটা করলেন যে পালিয়ে যেতে সাহায্য করেছে কিনা, সেটা তো কোনো সুযোগ নেই। পালিয়ে যেতে না, মানে চলে যেতে সাহায্য, এটা কি হয়? আর আইনের সবারই তো সুযোগ ও অধিকার আছে। এখন আমার বিরুদ্ধে যদি সেটা না হয়, আমাকে সরকারের কোনো সংস্থা থামাতে পারবে? তবে হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় আনা উচিত। আমরা লক্ষ্য করে দেখেছি নিষেধাজ্ঞা জারি হওয়ার হয়তো 24 ঘন্টা 12 ঘন্টা এখন ওরা চলে যাচ্ছেন। এই বিষয়গুলো আরো সুনিপুণভাবে চিন্তা করা উচিত। কিন্তু সরকার কিন্তু, আর আমার ভাই অনেকগুলি ব্যাপার বলেছেন, যেভাবে বলছেন যে দেশ দুর্নীতিতে একদম ডুবে গেছে, না, দেশটা দুর্নীতি অনেকটা কমাতে পেরেছে বলে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার চেষ্টা করছে, ভাইরাসের মতো এটা সংক্রমিত হচ্ছে আর কি, বেড়ে যাচ্ছে, তাই না? এটা করোনার মতো না। আবার করোনা যেমন এই সাথে থাকলে হাসি দিলে হতো, সে এমন যায় না। কিন্তু আমাদের এই উদ্যোগটাকে সাধুবাদ জানানো উচিত, সরকারের উদ্যোগটাকে। আমি প্রথমে বলি সেটা মেসেজ, যে ধরা পড়ে নাই সেও কিন্তু একটা এতে আছে যে আমার যে কোনো ধরা পড়তে পারে। এখন মতুর কি ভেবেছিল এক ছাগল কাণ্ডে সে ধরা পড়বে? বিষয়টা তাই না? তাই কে কখন ধরা পড়ে তখন তো বেরিয়ে আসবে। আর এইভাবে যারাই যা সম্পত্তি করেছেন, এটা তার মানসিক শান্তিও দেয় না। যেটা বললেন যে অনেক অনেক কারণে সম্পত্তি করতে চায়, একসময় সে অনেক কিছু ফেস করেছে, সেটা শান্তি করতে চায়, কিন্তু এটা করার পরে কিন্তু শান্তি আসে না। এটা মাথায় রাখতে হবে। আর এই সরকার যদি, দুদক যদি এই প্রক্রিয়াটা চালাতে চায়, আলটিমেট কিন্তু এসব প্রপার্টি সরকারের হয়ে যাবে এবং সরকার কিন্তু এগুলো বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করবে, অনেককে সুযোগ দেবে করার জন্য। কারণ এই খাতগুলি অচল খাত ছিল, চালু খাত হবে, কারণ এটা আমাদের করতে হবে। সরকার হয়তো সেই চিন্তাটা মাথায় রাখছে বা সেভাবে করবে, দেখ সেটা আইনের পরিধি শেষ হওয়ার পর, কেন একটা মামলা শেষ হতে সময় লাগে, সেটা মাথায় রাখতে হবে। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতি অনুসন্ধানে আবেদন করেছে দুদকে। তো তার যে দুর্নীতির তথ্য প্রকাশ করে করায় বরখাস্ত হয়েছেন এডিসি জিসানুল হক। তো একজন এডিসি কে তথ্য দেওয়ার কারণে বরখাস্ত করা, এটা আসলে কিভাবে দেখছেন? এটা আসলে আমি এটা প্রশাসনিকভাবে পুলিশ কাজটা করেছে, এটা প্রশাসনিক আইনটা কি আছে আমি বলতে পারবো না। তবে অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি আমি যেটা বলবো যে যদি সত্য তথ্য দিয়ে থাকেন, ট্রুথ, এবং সেটা যেভাবেই আইনের লঙ্ঘনই হোক না কেন, ঘটনা যদি সত্য হয়, তাহলে আমি এটা রিগ্রেট করি। মানে তার এই যে কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে, এটা আমি কোনো অবস্থাতেই সমর্থন করি না। 2 নম্বর হলো যে আসাদ মিয়া দেশের বাইরে থেকে তিনি দেখলাম যে একটা সাক্ষাৎকার দিয়েছেন, তার চেহারার মধ্যে একটা সুন্নতি লেবাস চলে আসছে, দাড়ি ঠাড়ি রাখছেন, সাদা দাড়ি, এবং দাড়িতে সাধারণত অনেকে খেজাব মাখে, মানে কলপ ঠলপ মাখে, তিনি সেটা মাখেননি। তার দাড়ি বেশ সাদা
এবং সেই দাড়ি অবস্থায় তিনি বলছেন যে তিনি দুর্নীতি করেননি এবং দেশে এসে তিনি সেটা প্রমাণ করবেন। 22 তারিখে আসবেন। কোন মাসের 22 তারিখ? আগামী মাসে না এই মাসে, এটা এখনো বলেন নাই। এই মাস তো চলেই গেছে। হ্যাঁ, এই মাসে চলে গেছে। যাও, আগামী মাসে যদি আসেন, তো তিনি যদি আসেন এবং সেই যে তার যে সুরতটা তিনি এখন ধারণ করেছেন, অলি আল্লাহ টাইপের বা দরবেশ টাইপের যে একটা সুরত তিনি ধারণ করেছেন, আমি এটাকে স্বাগত জানাই এবং আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই যে আসাদ মিয়া দুর্নীতি করেন নাই এবং তিনি দুর্নীতি দমন বলেন প্রচলিত যে আইন কানুন আছেন এগুলো তিনি মোকাবেলা করবেন অন্যান্য রাজনীতিবিদদের মতো, এটা আমি আশা করি। কারণ হলো যে চৌকিদার চোর হ্যায়, ভারতে খুব একটা জনপ্রিয়, নরেন্দ্র মোদীকে নিয়ে রাহুল গান্ধী খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। তো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন, আইজি ছিলেন, তিনি এখন পালিয়ে আছেন। তো এটা আসলে যায় না, মানায় না। এটা যে কোনো উর্দিধারী পুলিশ বাহিনীর জন্য এটা খুবই অবমাননাকর। তো এখানে যদি পরপর দুইজন মানুষ, কারণ বেনজির সাহেব পালিয়েছেন, এখন যদি আসাদ সাহেবও না আসেন, পালিয়ে থাকেন, এই জিনিসটা মানায় না। তো কাজী আপনি পালানো কেন বলছেন? তারা তো চিকিৎসার জন্য গিয়েছেন। না, সেটা আসতে চাচ্ছে না, আমি তাকে প্রভোগ করছি না, আমি তাকে ইনভাইট করছি যে বেনজির সাহেব তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নো ওয়ান ক্যান টেল। আমি আসাদ সাহেবকে বলছি, আসাদ সাহেব যেন বেনজির সাহেবের মতো না পালান বা দূরে না থাকেন। তিনি 22 তারিখে আসতে চেয়েছেন, তিনি আসেন, এসে তিনি আত্মপক্ষ সমর্থন করেন। তার বিরুদ্ধে যদি অন্যায় হয়ে থাকে, তার সহায় সম্পত্তি, আমাদের দেশে অনেক কিছু আছে। মানে এখানে যে আসলে ঢালাওভাবে সব কথা, হ্যাঁ বলছি, ঢালাওভাবে যে সবাইকে দুর্নীতিগ্রস্ত না। আজ থেকে 20 বছর আগে আপনি 40 লাখ টাকা দিয়ে যে সম্পত্তি কিনেছেন, এখন 40 কোটি টাকা হয়ে গেছে। তো যখন রিপোর্ট করা হয় তখন 40 কোটি বলা হয়। তো এই জিনিসগুলো আছে, এগুলো প্রমাণ হলে বোঝা যাবে আর কি। তাহলে আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, এবং সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল যেটি অভিযোগ করেছেন যে বেগম জিয়াকে যে মামলায় জামিন দেওয়া হয়নি, সেই একই ধরনের মামলায় অন্যান্যরা জামিন পেয়েছেন, শুধু সরকারের পরিকল্পনা বা পরিকল্পিত অংশ হিসেবেই তাকে জামিন দেওয়া হচ্ছে না, ষড়যন্ত্র অংশ হিসেবে। প্রথমত বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টা বাংলাদেশের সর্বোচ্চ আদালতে পেন্ডিং। গত 2.5 বছরে সে আদালতে ওনারা যান নাই বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে। আর দ্বিতীয়ত, এই উনি যেটা বলতে যাচ্ছেন, ওনারা আন্দোলনের ঘোষণা, এটা বরাবরই দিয়েছেন। এবারও যখন হাসপাতালে যান, তখনও কিন্তু আমরা সন্ধ্যাবেলা শুনেছি উনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে। আমরা ধরে নিচ্ছি আপাতত, যেহেতু ওনাকে ক্যাবিনে নেওয়া হয়েছে, ওনার অবস্থাটা বেটার। সবচেয়ে দুর্ভাগ্যজনক কি, বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেই পারে। উনি যে অসুস্থ, এটা নিয়ে তো সন্দেহ নেই। না, বয়সজনিত কারণে ওনার অনেকগুলি রোগ আছে, আগের থেকে ছিল। এটা তো কিন্তু এটা নিয়ে রাজনীতি করা, ইস্যু করা, এটা বোধহয় ঠিক না। আর সরকারের উপর চাপ দিচ্ছেন, সরকারের যেটা করার, মানে প্রধানমন্ত্রী যেটা করার, এটা উনি করেছেন। উনি তো ইনফ্যাক্ট গত 2.5 বছর জেলের বাইরে আছেন, এবং যখন উনি জেলখানায় ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তখন বাধ্য ছিল জেলখানা হাসপাতাল এবং বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসা করার জন্য। উনি যখন ওনার ফিরোজার বাসায় গেলেন, উনি কিন্তু ওনার দায়িত্বে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন, যেখানে সরকারের কোনো হাত নাই, সরকারের হস্তক্ষেপ করছে না। কিছু কিছু বিদেশি ডাক্তারের প্রেসক্রিপশন নিচ্ছেন, কিন্তু আমরা দেখছি সুযোগ পেলে সরকারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন। হ্যাঁ, আপনারা বিদেশ যেতে চাইলে আপনারা সর্বোচ্চ আদালত থেকে একটা বেল নেওয়ার চেষ্টা করেন, এটা হবে। কেন সবকিছু সরকার অনেক উদাহরণ দিয়ে থাকেন ওনারা, দেখেন অনেক উদাহরণ শুধু বেগম খালেদা যান না, এক একজনের এক এক বিষয়। ফৌজদারি মামলায় বলে ইন্ডিভিজুয়াল আসামি, একটা মামলায় 30 জন আসামি, সবাই ইন্ডিভিজুয়াল আসামি, এটা বুঝতে হবে। ওই উদাহরণ দিয়ে লাভ নেই। আর উনি তো দেশের প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে ওই কাতারে নিচ্ছেন কেন? উনি তো আদালত ফেস করে নিতে পারেন। তো এই বিষয়গুলো বুঝতে হবে। আন্দোলন করুক, আমরা চাই, কিন্তু বেগম খালেদার ইস্যুটা যেন না আনেন। এটা খুব দুর্ভাগ্যজনক খালেদার জন্য, দলটার জন্য। এবং এটা তো ঠিক, উনি যখন প্রথম জেলখানায় যান, ওনারা কিন্তু বড় মিছিল করে ওনাকে জেলখানায় দিয়ে আসছিলেন, মিছিল সহকারে, তাই না? হয়তো বেগম খালেদা ভেবেছিলেন যে এই মিছিল আমাকে জেলখানা থেকে বের করে ফেলবেন, কিন্তু বেগম খালেদা বুঝতে পেরেছেন যে এই মিছিল আমাকে বের করতে পারবেন না। তখন কিন্তু পারিবারিক উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হবে, প্রধানমন্ত্রী সেই আবেদনটাকে বিবেচনায় নিয়ে ওনাকে বাইরে রেখেছেন। এটা ওনাদের বিবেচনায় নেওয়া উচিত, তাই না? কিন্তু উল্টা অভিযোগ করার চেষ্টা করছেন বা বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
কারণ আমাদের মুক্তির যে কটা বিধান এটা বুঝতে হবে, এবং এটা সুবিধা কিন্তু উনি বুক করছেন, তাই না? তারপর আমরা দেখছি কেন উনি প্রায়শই বিএনপি তো বলছে যে সরকার যে শর্ত দিয়েছে সেখান থেকে শর্তটা তুলে নিলেই উনি বিদেশে না, আমার যেতে তো পারবেন। এক শর্ত দুইবার দেওয়ার সুযোগ নেই, আর শর্ত না, ওনাকে কিন্তু সর্বোচ্চ আদালত থেকে বেল নিয়ে আসতে হবে, বেলটা ওখানে পেন্ডিং। পেরোল দিয়ে দিয়েছে সরকার। না, পেরোল তো এইটার তো এক জিনিস না, এক্সিকিউটিভ অর্ডার, এক্সিকিউটিভ অর্ডার, সেটা বুঝতে হবে, এটা কিন্তু ওনারা বুঝছেন, কিন্তু তারপরে বারে বারে ইস্যু করার চেষ্টা করছেন। যাক না, সর্বোচ্চ যাক, ওনার এই কারণে বেল দরকার হয়ে গেল। সরকার কিছু করার নেই, আপনি বলছেন। সরকারের যা করার সরকার করে ফেলেছেন এবং বারবার অ্যাকশন করছেন। এখন তো অ্যাকশন না করলেও পারতেন না, অ্যাকশন করছেন তো, তো এটা কি আপনি বিবেচনা নেবেন না? রনি ভাই, বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপি কি তার সাধ্যমতো আন্দোলন করতে পেরেছে বা সরকারকে বাধ্য করার মতো আন্দোলন করতে পেরেছে কিনা? আমি আসলে বিএনপিতে শুধু একবার ইলেকশন করেছি 2018 সনে। আমার এই দলে কোনো পদ পদবি নেই, ফলে বিএনপির সমালোচনা করা, রিপ্রেজেন্ট করা, তার পক্ষে বলার মতো আমার আসলে কোনো নৈতিক শক্তি না। আই ডোন্ট হ্যাভ এনি পাওয়ার। আমি একজন পলিটিক্যাল, যাকে বলা হয়, যদি বিশ্লেষক হিসেবে আমার মন্তব্য চিন্তা করেন, তো সেক্ষেত্রে আমি প্রথম থেকেই মনে করব যে বেগম খালেদা জিয়া একটা আইনি জটিলতার মধ্যে পড়ে গেছেন, আইনি জটিলতা পড়ে গেছেন, এবং তার যারা লিগ্যাল টিম তাদের একটা বিরাট ভুল হয়েছে। বিশেষ করে কি ধরনের? অনেকগুলো ভুল, যেমন তার বাড়িটা ভাঙা হলো। আমি তো তখন আওয়ামী লীগ করি, আমি আইনের একজন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ ছাত্র। আসলে এই মামলায় হাইকোর্টে যেতে হয় না, এই মামলায় যদি লোয়ার কোর্টে যাওয়া হতো, তা লোয়ার কোর্ট থেকে মানে আসার পরে এমনি 10 থেকে 12 বছর আলটিমেটলি এটা ঝুলে যেত, কিন্তু হাইকোর্টে যারা আসছে ইট ওয়াজ দেয়ার মিস্টেক। ফলে বাড়িটা ইমিডিয়েটলি, সরকার তো বাড়ি ভাঙতে চাইছে ইমিডিয়েটলি, কিন্তু ওটাকে আইনগতভাবে ফেস করা যেত। 2 নম্বর হলো যে মামলায় তিনি, কুমিল্লার যে মামলাটাতে ফার্স্ট তিনি যে এখানে গেলেন, সেখানে কন্টিনিউয়াসলি অনেক দিন যাবত তিনি কিন্তু আদালতে হাজিরা দেননি। তো একজন নাগরিক হিসেবে তিনি এক্স প্রাইম মিনিস্টার হন, রাষ্ট্রপতি হন, যা হন কন, তো যার জন্য এটা দের ইজ নো ওয়ে, তাকে সম্মান দেখাতে হবে এবং সেখানে যেতে হবে। তো তার যারা লিগ্যাল টিম আছে তারা সামহাও এই বিষয়টি তার কাছে বলা হয়নি বা তাকে এক্সপ্লেন করা হয়নি, তাকে করা হয়নি। তো সেখানে প্রথম থেকেই একটার পর একটা আইনগত জটিলতা তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে, এবং এখন তার যে অবস্থা, সেই অবস্থা নিয়ে সরকারও কিন্তু জগা খিচুড়ি অবস্থার মধ্যে আছে। অর্থাৎ তিনি একদিকে কনভিক্টেড, তো তার কনভিকশন সর্বোচ্চ আদালত থেকে, এবং সর্বোচ্চ আদালতের পরে মাননীয় প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ অর্ডারে তিনি যেভাবে আছেন, এটা নিয়ে যদি অনাগত দিনে চ্যালেঞ্জ হয়, তাহলে যারা এই অর্ডার দিয়েছে তারা বিপদে পড়বে। দিস ইজ অলসো, আমি অ্যাজ এ আইনের ছাত্র হিসেবে আমি বললাম যে এটা শুনতে খুব ভালো শোনা, প্রধানমন্ত্রী তাকে করুণা করেছেন, দয়া দিচ্ছেন, নিয়ে দিচ্ছেন, কিন্তু মানে মূল ব্যাপারটা হলো তিনি এখন যেভাবে আছেন, সেভাবে যে এক্সিকিউটিভ অর্ডারটা আছে, সেই এক্সিকিউটিভ অর্ডারটা স্টিল বিতর্কিত, অর্থাৎ এখানে লিগ্যাল সিস্টেম, জুরিসপ্রুডেন্স, জাজমেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ অর্ডার একটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে। ফলে অনাগত দিনে কোনো কারণে যদি আওয়ামী লীগকে প্রশ্ন করে, আওয়ামী লীগ এই মানে তাকে যে ফ্যাসিলিটিসটা দিচ্ছে, মানে ফিরোজা রাখার জন্য, এই ফ্যাসিলিটির জন্য আওয়ামী লীগের কপাল পড়বে, আওয়ামী লীগের অনেক লোকের ঝামেলায় পড়তে হবে। তো টোটাল বিষয়টা আসলে মূলত একটা রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক এট দ্য সেম টাইম বিচারিক সমস্যায় পরিণত হওয়ার কারণে কি হচ্ছে, তিনি একটা অমানবিক অবস্থার মধ্যে আছেন। আমাদের দেশের কত সাধারণ মানুষ বিদেশে যাচ্ছে চিকিৎসার জন্য, তিনি যেতে পারতেন। এর আগে সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব ছিল, বারবার সরকার ইনফ্লুয়েন্স করেছে যে তিনি বিদেশে যান, কিন্তু বেগম জিয়া যান নাই, কিন্তু এখন তিনি যেতে চাচ্ছেন, কিন্তু জটিলতার কারণে যাওয়া হচ্ছে না, যাতে দেওয়া হচ্ছে না। তো সব মিলে আমি মনে করি একটা জটিলতার পরিস্থিতি নিয়ে রাজনীতি করাটা স্কোপ খুব অল্প। কথা 1 মিনিটে শেষ করবেন, যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এই ঝামেলায় পড়তে পারে বেগম জিয়াকে যে ধরনের আপনার, না এটা হয়তো উনি যেটা বলছেন যে বারবার দেওয়া হচ্ছে কেন, মানবিক কারণে দেওয়া হচ্ছে, এবং আমরা তো চাই বেগম খালেদার চিকিৎসা হোক, উনি সুস্থ থাকুন, কারণ হায়াত মুখে বলতে পারে না, ওটা পরের বিষয়, তাই না? এটা তো আমরা চাই ওনার সুচিকিৎসা হোক, বা উনি এখন বাইরে থাকুক, তখন বোঝা যাবে কি হয় না। তবে ওনারা যে আইনের বাইরে যে কথাগুলি যুক্তি তুলে ধরছেন বা বিভ্রান্ত করার চেষ্টা করছেন বা সিম্পিতি নেওয়ার চেষ্টা করছেন, এটা করা ঠিক হচ্ছে না। আমরা দেখছি উনি হাসপাতালে গেলে ওনার এই ধরনের কথা বলেন, এটা ঠিক না। এবং আপনি দেখছেন আমাদের সাধারণ রোগী যদি চিকিৎসা করায় দিল্লিতে বা সিঙ্গাপুরে, তারা কিন্তু ওখানে ডাক্তারের প্রেসক্রিপশন নেয়। আজ পর্যন্ত বেগম খালেদার প্রেসক্রিপশন তো ওনারা মিডিয়াতে দেখাতে পেরেছেন যে এই ডাক্তারের এই সাজেশন। আমি এটা বলি কেন, এটা
সর্বোচ্চ দিলে তো ওনার বেল হয়ে যায়, এই গ্রাউন্ডে ওনাকে বেল দিতে পারে, তাই না? সেটা তো করছেন না। তাহলে কি ওনাকে রাজনীতি করার জন্য নাকি এভাবে রাখছেন? এটা তো দুর্ভাগ্যজনক। তারা তো বলছেন যে আদালত জামিন দিচ্ছেন না। না, ওনাকে আড়াই বছর তো আদালত যান নাই ওনারা, আড়াই বছরে কিন্তু ওনারা আদালত যান নাই। জি। তাহলে কি দাঁড়ালো? দিচ্ছেন না মানে কথাটা কি? আপনি বেল চাইবেন, একবার দেবেন, আবার যাবেন। হাইকোর্টে তো একটা রেওয়াজ আছে, 3-4 বছর ল্যান্ডও দেয়, তাই না? আমরা একেবারেই শেষ প্রান্তে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আলোচনা ধন্যবাদ, অংশগ্রহণের আপনাকে জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।